আসসালামু আলাইকুম। ডিজিটাল সিগন্যাল প্রসেসিং ল্যাব টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আমি এক্সপেরিমেন্ট 7 নিয়ে আলোচনা করব, ফ্রিকোয়েন্সি ডোমেইন অ্যানালাইসিস অফ ডিসক্রিট টাইম সিগন্যালস। এই এক্সপেরিমেন্টে টোটাল 3টা অবজেক্টিভ: টু আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাথমেটিক্স অফ ট্রান্সফর্মিং এ সিগন্যাল ফ্রম টাইম ডোমেন টু ফ্রিকোয়েন্সি ডোমেন। একটা সিগন্যালকে টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নেওয়ার জন্য যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন অর্থাৎ ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মের যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সেটা আমরা বোঝার চেষ্টা করব। টু ট্রান্সফর্ম এ সিগন্যাল ফ্রম টাইম ডোমেন টু ফ্রিকোয়েন্সি ডোমেন বাই ডিএফটি ইন ম্যাথল্যাব। ম্যাথল্যাবে আমরা ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মের জন্য একটা প্রোগ্রাম ডেভেলপ করব এবং সেই প্রোগ্রাম ব্যবহার করে আমরা একটা সিগন্যালকে টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করব। টু ট্রান্সফর্ম এ সিগন্যাল ফ্রম টাইম ডোমেন টু ফ্রিকোয়েন্সি ডোমেন বাই এফএফটি ইন ম্যাথল্যাব। একইভাবে আমরা ম্যাথল্যাবে ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে কিভাবে একটা সিগন্যালকে টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করা যায় সেটা দেখব। টাইম ডোমেন অ্যান্ড ফ্রিকোয়েন্সি ডোমেন রিপ্রেজেন্টেশন অফ সিগন্যাল। একটা সিগন্যালকে যখন টাইম ডোমেনে রিপ্রেজেন্ট করা হয় তখন টাইমের রেসপেক্টে ওই সিগন্যালের অ্যামপ্লিটিউডে যে ভেরিয়েশন সেই ইনফরমেশন আমরা পাই। যেমন এখানে যে সিগন্যাল দেখা যাচ্ছে, এখানে এক্স অ্যাক্সিসের দিকে হচ্ছে টাইম, ওয়াই অ্যাক্সিসের দিকে হচ্ছে অ্যামপ্লিটিউড। এখান থেকে আমরা টাইমের সাথে অ্যামপ্লিটিউডের যে ভেরিয়েশন সেটা স্পষ্ট বুঝতে পারছি, কিন্তু এই সিগন্যালে কি কি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে সেটা কিন্তু টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন থেকে বোঝা যাচ্ছে না। এখন এই সিগন্যালে কি কি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে এই সিগন্যালটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে রিপ্রেজেন্ট করে দেখতে পারি। ফ্রিকোয়েন্সি ডোমেনে যদি আমরা রিপ্রেজেন্ট করি, এখানে এক্স অ্যাক্সিসের দিকে থাকবে ফ্রিকোয়েন্সি, ওয়াই অ্যাক্সিসের দিকে থাকবে অ্যামপ্লিটিউড অথবা ফ্রিকোয়েন্সি কোএফিশিয়েন্ট। তো এই রিপ্রেজেন্টেশন থেকে আমরা বুঝতে পারছি এই সিগন্যালে 3টে ফ্রিকোয়েন্সি আছে। একটা হচ্ছে 10 হার্টজের, একটা হচ্ছে 25 হার্টজের, একটা হচ্ছে 40 হার্টজের। এভাবে যে কোনো টাইম ডোমেন সিগন্যালকে যদি আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে রিপ্রেজেন্ট করি তখন আমরা ওই সিগন্যালের কী কী ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে সেটা জানতে পারবো এবং তাদের রিলেটিভ ম্যাগনিটিউড সম্পর্কেও আমরা ধারণা পাবো। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, এই ধরনের ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালাইসিস কেন করতে হবে, অথবা একটা সিগন্যালকে কেন টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিতে হবে। আমি একটা ছোট এক্সাম্পলের মাধ্যমে এই বিষয়টা এক্সপ্লেন করার চেষ্টা করছি। ধরা যাক আমাদের একটা সিগন্যাল আছে, ওই সিগন্যাল থেকে আমাদেরকে নয়েজ রিমুভ করতে হবে। এখন নয়েজ রিমুভ করতে গেলে আমরা হয়তো এই সিগন্যালকে কোনো একটা ফিল্টারের মধ্যে দিয়ে পাস করব। এখন সেটা কোন ধরনের ফিল্টার হবে, সেটা কি ব্যান্ড পাস ফিল্টার হবে, নাকি ব্যান্ড স্টপ ফিল্টার হবে, নাকি লো পাস ফিল্টার হবে, নাকি হাই পাস ফিল্টার হবে, এবং ওই ফিল্টারের কাট অফ ফ্রিকোয়েন্সি কত হবে, এই ডিসিশনগুলো নেওয়ার আগে অবশ্যই আমাদেরকে এই সিগন্যালের মধ্যে কী কী ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে সেটা জানতে হবে। অর্থাৎ নয়েজের ফ্রিকোয়েন্সি কত আর সিগন্যালের ইউজফুল যে ইনফরমেশন আছে সেটার ফ্রিকোয়েন্সি কত সেটা আগে আমাদেরকে জানতে হবে। আর সেটা জানার জন্য এই সিগন্যালটাকে টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে নিয়ে যেতে হবে। এভাবে যে কোনো রিয়েল টাইম সিগন্যালের ক্ষেত্রে আমরা যদি ওই সিগন্যাল থেকে নয়েজ রিমুভ করতে চাই অথবা ওই সিগন্যাল থেকে কোনো একটা স্পেসিফিক ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বাদ দিতে চাই তাহলে অবশ্যই ওই সিগন্যালের মধ্যে কী কী ফ্রিকোয়েন্সি আসছে সেটা ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালাইসিসের মাধ্যমে জেনে নিতে হবে। তো এখানে আমি ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালাইসিসের ছোটো একটা অ্যাপ্লিকেশনের কথা বললাম। এরকম আরও অনেক অ্যাপ্লিকেশন আছে যেখানে একটা সিগন্যালকে টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করার প্রয়োজন হয়, যেমন অডিও সিগন্যাল প্রসেসিং, ইমেজ প্রসেসিং, ভিডিও সিগন্যাল প্রসেসিং, বায়োমেডিক্যাল সিগন্যাল প্রসেসিং, ডিজিটাল কমিউনিকেশন, রিমোট সেন্সিং এবং মেশিন লার্নিং সহ আরও অনেক ফিল্ড আছে যেখানে সিগন্যালের ফ্রিকোয়েন্সি ইনফরমেশন জানতে হয় এবং সেটা জানার জন্য সিগন্যালকে টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করতে হয়। এখন আমি একটা সিগন্যালকে টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করার যে বেসিক কনসেপ্ট সেটা নিয়ে আলোচনা করব। ফুরিয়ার সিরিজ থেকে আমরা জানি কোনো একটা সিগন্যালকে আমরা চাইলে এভাবে সাইন এবং কোসাইনের সামেশন হিসেবে এক্সপ্রেস করতে পারি। তো কোনো একটা সিগন্যালকে যদি এভাবে এক্সপ্রেস করা যায় সেখান থেকে আমরা জানতে পারবো আসলে এই সিগন্যালে কোন কোন ফ্রিকোয়েন্সির কোসাইন ওয়েভ আছে এবং কোন কোন ফ্রিকোয়েন্সির সাইন ওয়েভ আছে। এখন একটা সিগন্যালকে আমরা কিভাবে এই ফরম্যাটে রিপ্রেজেন্ট করব, অর্থাৎ সাইন এবং কোসাইনের সামেশন হিসেবে রিপ্রেজেন্ট করব। তো এই ফরম্যাটে নেওয়ার জন্য যে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে হয় এটাকে বলা হয় ফুরিয়ার ট্রান্সফর্ম। ফুরিয়ার ট্রান্সফর্মের কনসেপ্টটা খুবই সিম্পল। একটা সিগন্যালের মধ্যে কোন কোন ফ্রিকোয়েন্সির সাইন ওয়েভ এবং কোন কোন ফ্রিকোয়েন্সির কোসাইন ওয়েভ আছে সেটা জানার জন্য বিভিন্ন ফ্রিকোয়েন্সির কোসাইন ওয়েভ এবং বিভিন্ন ফ্রিকোয়েন্সির সাইন ওয়েভের সাথে এই সিগন্যালের সিমিলারিটি বের করা হয়। তো দুটো সিগন্যালের মধ্যে সিমিলারিটি বের করার যে মেথড সেটা অলরেডি আমরা জানি, সেটা হচ্ছে কোরিলেশন। কোরিলেশনে যে কাজটা করা হয়, একটা সিগন্যালকে আরেকটা সিগন্যালের সাথে মাল্টিপ্লাই করা হয়, মাল্টিপ্লাই করে প্রোডাক্ট টার্মগুলো সামেশন করা হয়। সামেশন করার পর যে ভ্যালুটা পাওয়া যায় সেই ভ্যালু থেকে দুইটা সিগন্যাল কতটুকু সিমিলার সে সম্পর্কে আমরা ধারণা পাই। তো এখানেও একই কাজ করা হচ্ছে, এক্সএনের সাথে বিভিন্ন ফ্রিকোয়েন্সির কোসাইন ওয়েভ মাল্টিপ্লাই করে প্রোডাক্ট টার্মগুলোকে সামেশন করা হচ্ছে, অর্থাৎ বিভিন্ন ফ্রিকোয়েন্সির কোসাইন ওয়েভের সাথে এই সিগন্যালটা কতটুকু সিমিলার সেটা বের করা হচ্ছে
এবং বিভিন্ন ফ্রিকোয়েন্সির সাইন ওয়েভের সাথে এই সিগন্যাল কতটুকু সিমিলার সেটা বের করা হচ্ছে। তো এই এক্সপ্রেশনগুলোর মাধ্যমে আমরা যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুগুলো রিপ্রেজেন্ট করে এই বিভিন্ন ফ্রিকোয়েন্সির কোসাইন এবং সাইন ওয়েভের সাথে এই সিগন্যাল কতটুকু সিমিলার, এবং সেগুলোকেই আমরা বলি ফ্রিকোয়েন্সি কোএফিসিয়েন্ট, যেটা ইকুয়েশনে an এবং bn দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবং এই ভ্যালুগুলো অ্যানালাইসিস করেই আমরা বলি এই সিগন্যালে কোন কোন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে এবং সেই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের রিলেটিভ ম্যাগনিটিউড অথবা রিলেটিভ অ্যামপ্লিটিউড কত। এখন এই প্রসেসের মাধ্যমে কোনো একটা সিগন্যালে কি কি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে সেটা যে আইডেন্টিফাই করা যায়, এই বিষয়টা আমরা ম্যাথল্যাবে অ্যানালাইসিসের মাধ্যমে ভেরিফাই করব। ধরা যাক এখানে xn হচ্ছে একটা টাইম ডোমেন সিগন্যাল, এবং আমরা ধরে নিয়েছি xn হচ্ছে 4 হার্জের একটা সাইন ওয়েভ এবং 7 হার্জের একটা কোসাইন ওয়েভের সামেশন। এখন এই xn এর সাথে আমরা 1 হার্জ, 2 হার্জ, 3 হার্জ এভাবে বিভিন্ন ফ্রিকোয়েন্সির কোসাইন ওয়েভের সাথে এটা সিমিলারিটি বের করব, এবং বিভিন্ন ফ্রিকোয়েন্সি সাইন ওয়েভের সাথে এটা সিমিলারিটি বের করব। তো আমরা এতক্ষণ ধরে যে বিষয়টা ডিসকাস করেছি সেটা অনুযায়ী এখানে যেহেতু একটা 4 হার্জের সাইন ওয়েভ আছে, তাহলে সাইন ওয়েভের সাথে যখন কোরিলেশন বের করা হবে 4 হার্জের যে সাইন ওয়েভ এই কোরিলেশনের ভ্যালুটা বড় হওয়ার কথা। আবার এখানে যেহেতু 7 হার্জের একটা কোসাইন ওয়েভ আছে, সুতরাং 7 হার্জের যে কোসাইন ওয়েভের সাথে কোরিলেশন এই ভ্যালুটা বড় আসার কথা। অন্য ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো যেহেতু এই সিগন্যালের মধ্যে নাই, সুতরাং অন্য ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের সাথে xn-এর যে কোরিলেশন ভ্যালু সেটা ছোট হওয়ার কথা অথবা জিরো হওয়ার কথা। তো এই ক্যালকুলেশনগুলো আমরা ম্যাথল্যাবের মাধ্যমে করব, এবং আমরা দেখব যে আসলে এখানে xn-এর সাথে বিভিন্ন ফ্রিকোয়েন্সির যে কোসাইন ওয়েভ এবং সাইন ওয়েভের যে কোএফিসিয়েন্ট সেগুলো আমরা এতক্ষণ ধরে যেটা ডিসকাস করেছি সেই ডিসকাশনের সাথে মিলে কিনা। তো এখানে অলরেডি এই ক্যালকুলেশনগুলো করার জন্য আমি একটা প্রোগ্রাম লিখেছি। আমি প্রথমে ওই সিগন্যালটাকে ডিফাইন করেছি, এটা হচ্ছে সিগন্যালের টাইম ভেক্টর, আর এটা হচ্ছে 4 হার্জের সাইন ওয়েভ, এটা হচ্ছে 7 হার্জের কোসাইন ওয়েভ। আর এখানে আমি একটা লুপ ডিফাইন করেছি, এখানে একটা ভেরিয়েবল আছে i ইকুয়ালস হচ্ছে 1 to 10। এখানে i হচ্ছে আসলে ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্ট করে, এখানে সাইন টোয়াইস বাই it, অর্থাৎ 1 থেকে 10 হার্জের ফ্রিকোয়েন্সিগুলো নিবে এবং সেই ফ্রিকোয়েন্সির সাথে y এর কি সিমিলারিটি সেটা বের করবে। এই জন্য y এর সাথে এই সিগন্যালটাকে লিমেন বাই লিমেন মাল্টিপ্লাই করা হচ্ছে, এরপরে ভ্যালুগুলো সাম করা হচ্ছে, সাম করার পরে এটা সিএফ ভেরিয়েবলে রাখা হচ্ছে। তাহলে এই সিএফ ভেরিয়েবলটাই হচ্ছে আমাদের সিমিলারিটি কোএফিসিয়েন্ট। এই সিমিলারিটি কোএফিসিয়েন্টকে আবার এফ প্রিন্টএফের মাধ্যমে কমান্ড উইন্ডোতে দেখানো হচ্ছে। তো এটা যেহেতু একটা লুপ, এই লুপের যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো 10 বার এক্সিকিউট হবে। তাহলে এখানে সাইন 1 থেকে সাইন 10 হার্জের ফ্রিকোয়েন্সির সাথে এই সিগন্যালের কোরিলেশন বের করবে, করে ভ্যালুগুলোকে কমান্ড উইন্ডোতে দেখাবে। তো আমি এটাকে রান করছি। এই যে রান করার পর আমরা দেখতে পাচ্ছি 1 হার্জ ফ্রিকোয়েন্সির সাথে সিমিলারিটি কোএফিসিয়েন্ট 0, 2 হার্জের সাথে 0, 3 এর সাথে 0, 4 হার্জের সাথে হচ্ছে 100, আবার অন্যগুলোর সাথে হচ্ছে 0। তো ম্যাথল্যাবে ক্যালকুলেশনের মাধ্যমে আমরা কোরিলেশনের যে ভ্যালুগুলো পেয়েছি সেগুলো আমি লিখে রাখছি। এবার আমরা কোসাইন ওয়েভের সাথে এই সিগন্যালের যে সিমিলারিটি সেই সিমিলারিটি কোএফিসিয়েন্টগুলো ক্যালকুলেশন করব। তো কোসাইনের সাথে সিমিলারিটি বের করার জন্য এখানে সাইনের পরিবর্তে আমি কজ লিখব। এরপরে প্রোগ্রামটাকে আমি আবার রান করছি। রান করার পরে এখানে 1 হার্জ থেকে 10 হার্জের যে কোসাইন ওয়েভ সেগুলোর সাথে এই সিগন্যালের যে সিমিলারিটি সেটা দেখাচ্ছে। 1 হার্জের সাথে 1, 2 এর সাথে 1, 3 এর সাথে 1, এভাবে 7 এর সাথে হচ্ছে 100, 1, 8, 9, 10 এগুলোর সাথে হচ্ছে 1। এখন কোসাইনের সাথে যে সিমিলারিটি কোএফিসিয়েন্টগুলো আমরা পেলাম সেগুলো এখানে লিখছি। এবার আমরা এখানে যে রেজাল্টগুলো পেলাম সেগুলোর সাথে আমাদের আগের ডিসকাশন মিলিয়ে দেখব। আমরা বলেছিলাম যে এখানে 4 হার্জের একটা সাইন ওয়েভ আছে, সুতরাং এই সিগন্যালের সাথে যদি 4 হার্জের সাইন ওয়েভের সিমিলারিটি বের করা হয় সেই ভ্যালুটা রিলেটিভলি বড় হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অন্য যে কোএফিসিয়েন্টগুলো আছে সেগুলোর তুলনায় আসলে এটা খুব সিগনিফিক্যান্ট একটা ভ্যালু। একইভাবে আমরা বলেছিলাম এখানে যেহেতু 7 হার্জের কোসাইন ওয়েভ আছে, তো 7 হার্জের কোসাইন ওয়েভের সাথে যখন এই সিগন্যালের সিমিলারিটি বের করা হবে সেই ভ্যালুটা বড় হবে। আর যেহেতু এখানে অন্য ফ্রিকোয়েন্সির কোসাইন ওয়েভগুলো নাই, সুতরাং এখানে যে কোরিলেশন ভ্যালু পাওয়া গেল সেই তুলনায় এই ভ্যালুগুলো খুবই নেগলিজিবল, অর্থাৎ আমরা ধরে নিব এই ফ্রিকোয়েন্সির কজ ওয়েভগুলো আসলে এই সিগন্যালের মধ্যে নাই। এখন এখানে আমরা আসলে অ্যাকসেন্টটা ধরে নিয়েছিলাম, আমরা নিজেরাই এই সিগন্যালটা জেনারেট করেছি, কিন্তু যে কোনো রিয়েল টাইম সিগন্যাল অথবা যে সিগন্যালের ফ্রিকোয়েন্সি আমরা জানি না সেটা আমরা এই প্রসেসে বের করতে পারি। তাহলে এই প্রসেসের মাধ্যমে আমরা দেখলাম কোনো একটা টাইম ডোমেন সিগন্যালে কি কি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে সেটা আমরা বের করতে পারি, অর্থাৎ টাইম ডোমেন সিগন্যালকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে রিপ্রেজেন্ট করতে পারি। কিন্তু এই প্রসেসের একটা অসুবিধা হচ্ছে এখানে সাইন এবং কোসাইনের সাথে আলাদা আলাদাভাবে মাল্টিপ্লাই করে সামেশন করতে হচ্ছে। আমরা চাইলে এইভাবে আলাদা আলাদাভাবে সাইন এবং কোসাইনের সাথে কোরিলেশন বের না করে একসাথে সাইন এবং কোসাইনের সাথে কোরিলেশন বের করতে পারি। সেটা করার জন্য আমরা
সিগন্যালের সাথে cos ওমেগা এন মাইনাস জে সাইন ওমেগা এন এটা মাল্টিপ্লাই করব, যেটাকে আমরা চিনি এটা হচ্ছে আসলে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল। জেড ট্রান্সফর্মের এক্সপেরিমেন্ট করার সময় আমরা এই কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালের সাথে পরিচিত হয়েছিলাম। কমপ্লেক্স প্লেনে যদি আমরা এটাকে ড্র করি, বিভিন্ন এনের জন্য যদি এটার যে ম্যাগনিটিউড সেটাকে আমরা কমপ্লেক্স প্লেনে ড্র করি, আমরা দেখব এটা হচ্ছে একটা রোটেশন। এখন আমরা মূলত আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য এক্সএনের সাথে আলাদা আলাদাভাবে সাইন এবং কোসাইনের সিমিলারিটি বের না করে আমরা এক্সএনের সাথে ই টু দি পাওয়ার যে ওমেগা এনের সিমিলারিটি বের করব। এটা করলে আমরা এক্সএনের সাথে সাইন এবং কোসাইনের সিমিলারিটি মেজারমেন্ট একসাথেই পেয়ে যাব। এক্ষেত্রে আমরা এখানে যে কোএফিশিয়েন্ট পাবো এক্স ওমেগা, এটা রিয়েল নাম্বার হবে না, এটা হবে একটা কমপ্লেক্স নাম্বার। আর এই কমপ্লেক্স নাম্বারের যে মডিউলাস অথবা ম্যাগনিটিউড সেটা রিপ্রেজেন্ট করবে এই এক্সএন সিগন্যালটা ওমেগা ফ্রিকোয়েন্সির এই অসিলেশনের সাথে কতটুকু সিমিলার। আর কমপ্লেক্স নাম্বারের যে আর্গুমেন্ট অথবা অ্যাঙ্গেল সেটা রিপ্রেজেন্ট করবে এক্সএনটা এই অসিলেশনের রিয়েল পার্ট অর্থাৎ কজের সাথে সিমিলার নাকি এই অসিলেশনের ইমাজিনারি পার্ট অর্থাৎ সাইনের সাথে সিমিলার। এখন আমরা আগে যে প্রোগ্রামটা লিখেছিলাম অর্থাৎ একটা সিগন্যালের সাথে সাইন এবং কোসাইনের সিমিলারিটি আলাদা আলাদাভাবে মেজার করেছিলাম, সেটা না করে এখন আমি একসাথে কজ এবং সাইন অর্থাৎ কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালের সাথে আমি সিগন্যালের সিমিলারিটি বের করব। তো প্রোগ্রামটা আগের মতোই আছে, আমরা আগে শুধুমাত্র এখানে কজ অথবা সাইন লিখেছিলাম, সেটা না লিখে এখন কজ টোয়াইস পাই এফটি মাইনাস আই সাইন টোয়াইস পাই এফটি, এটার সাথে এখন আমরা সিমিলারিটি বের করব। সব কিছু আগের মতোই আছে, তবে সিমিলারিটি কোএফিশিয়েন্ট যেহেতু এখানে কমপ্লেক্স, আমরা এখন সিমিলারিটি কোএফিশিয়েন্টের ম্যাগনিটিউডও দেখব এবং তার ফেজ অ্যাঙ্গেলটাও দেখব। অ্যাঙ্গেল ফাংশনের মাধ্যমে যখন ফেজ অ্যাঙ্গেল বের করা হয় তখন সেটা রেডিয়ানে থাকে, সেটাকে ডিগ্রিতে কনভার্ট করার জন্য আমি এখানে 180/π দিয়ে এটাকে মাল্টিপ্লাই করেছি। তো এই প্রোগ্রামটা আমি রান করছি, রান করার পরে এখানে বিভিন্ন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের সাথে এই সিগন্যালের যে সিমিলারিটি সেটা দেখাচ্ছে। 1 হার্জের সাথে হচ্ছে 1 ম্যাগনিটিউড, 2 হার্জের সাথে হচ্ছে 1, 3 সাথে 1, সবগুলোর সাথেই 1, এখানে অ্যাকসেপ্ট 4 হার্জের সাথে হচ্ছে 100 আর 7 হার্জের সাথে হচ্ছে 101। তাহলে এই কোএফিশিয়েন্টগুলোর ভ্যালু অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারছি এই সিগন্যালে 4 হার্জের একটা ফ্রিকোয়েন্সি আছে, 7 হার্জের একটা ফ্রিকোয়েন্সি আছে, কিন্তু 4 হার্জের যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা কি সাইন নাকি কোসাইন। তো এক্ষেত্রে আমরা অ্যাঙ্গেল দেখে সেটা ডিসিশন নিতে পারি। এখানে যে অ্যাঙ্গেল দেখাচ্ছে সেটা হচ্ছে অলমোস্ট 90 ডিগ্রি। যেহেতু এখানে 90 ডিগ্রি, এটার অর্থ হচ্ছে এই সিগন্যালটা কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালের ইমাজিনারি পার্টের সাথে সিমিলার অর্থাৎ সাইনের সাথে সিমিলার। সেক্ষেত্রে আমরা বলতে পারি এই সিগন্যালে 4 হার্জের একটা সাইন ওয়েভ আছে। তো আমরা এটা দেখতে পাচ্ছি এই সিগন্যালে 4 হার্জের একটা সাইন ওয়েভ আছে। আবার 7 হার্জের যে ফ্রিকোয়েন্সি সেটার যে ফেজ অ্যাঙ্গেল সেটা হচ্ছে 0। তার মানে হচ্ছে এই সিমিলারিটি ইন্ডিকেট করছে কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালের রিয়েল পার্টের সাথে অর্থাৎ কোসাইন ওয়েভের সাথে। তো এখান থেকে আমরা বলতে পারি যে সিগন্যাল নিয়ে আমরা অ্যানালাইসিস করছি সেই সিগন্যালে 7 হার্জের একটা কোসাইন ওয়েভ আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মের ফাইনাল ইকুয়েশন। এই ইকুয়েশনটা কীভাবে এসেছে আমি সেটা বোঝানোর চেষ্টা করেছি, অর্থাৎ এই ইকুয়েশনের সাথে কেন আমরা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল মাল্টিপ্লাই করে সেটাকে আবার সামেশন করছি সেটা আশা করি আমরা বুঝতে পেরেছি। এখানে ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ওমেগার ভ্যালু যদি চেঞ্জ করে দেওয়া হয় তাহলে এখানে সাইন এবং কোসাইনের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। এভাবে ওমেগার ভ্যালু চেঞ্জ করে আমরা বিভিন্ন সাইন এবং কোসাইনের সাথে এক্সএনের যে কোরিলেশন অথবা সিমিলারিটি সেটা বের করব এবং সেখান থেকে অ্যানালাইসিস করে আমরা বলবো এক্সএনে কোন কোন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। এখন প্রশ্ন হচ্ছে ওমেগার ভ্যালু আমরা কি দিব। আমরা এখানে একটু আগে যেটা দিয়েছিলাম 1 হার্জ, 2 হার্জ, 3 হার্জ, যেভাবে বিভিন্ন ফ্রিকোয়েন্সির সাথে আমরা এটা সিমিলারিটি বের করেছিলাম। এখন ওমেগার ভ্যালু এখানে কত থেকে কত দিব, কারণ আমরা যদি ফ্রিকোয়েন্সির কথা বলি 1 হার্জ, 2 হার্জ, 3 হার্জ, এভাবে আমরা ইনফাইনাইট পর্যন্ত দিতে পারি। ইনফ্যাক্ট অ্যানালগ ওয়ার্ল্ডে ফ্রিকোয়েন্সির কোনো লিমিট নাই, ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়ালস মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট যে কোনো কিছু হতে পারে। কিন্তু আমরা যখন একটা সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করি তখন ফ্রিকোয়েন্সিটা লিমিট হয়ে যায়। আমরা যদি ধরে নিই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে fs, তাহলে যে সিগন্যালটাকে আমরা ডিজিটালে কনভার্ট করব তার ফ্রিকোয়েন্সি 0 টু fs/2 এর ভিতরেই থাকবে। অথবা আমরা যদি ফ্রিকোয়েন্সি রিফ্লেকশন চিন্তা করি সেক্ষেত্রে আমরা বলবো এটা মাইনাস fs/2 টু প্লাস fs/2 এর ভিতরেই ভ্যারি করবে। তো সেই ক্ষেত্রে এখানে ওমেগার ভ্যালু ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে আমরা কত ধরে নিব সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগার ভেরিয়েশন ধরে নেওয়া হয় 0 থেকে টোয়াইস পাই এর ভিতরে অথবা মাইনাস পাই থেকে পাই এর ভিতরে। আর এই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় 0 টু fs, অথবা আমরা এটা বলতে পারি মাইনাস fs/2 টু প্লাস fs/2 এই রেঞ্জের ভিতরে।
এখন ডিজিটাল সিগন্যালের ফুরিয়ার ট্রান্সফর্মের জন্য দুইটা ইকুয়েশন আছে। প্রথম ইকুয়েশনটা অলরেডি আমরা দেখেছি এটা, আর আরেকটা ইকুয়েশন হচ্ছে এটা। তো প্রথম ইকুয়েশনে যেটা ধরে নেওয়া হয় ওমেগা হচ্ছে কন্টিনিউয়াস, ওমেগা 0 টু টুয়াইস পাইয়ের ভিতরে যেই কোনো ভ্যালু নিতে পারবে। এই ক্ষেত্রে 0 থেকে টুয়াইস পাইয়ের ভিতরে আমরা ইনফাইনাইট সংখ্যক অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি চুজ করতে পারি। তো ইনফাইনাইট সংখ্যক ওমেগার জন্য যদি এভাবে ক্যালকুলেশনটা করতে হয় সেটা ডিজিটাল কম্পিউটারের পক্ষে সম্ভব না। আর আরেকটা বিষয় এই ইকুয়েশনের জন্য ধরে নেওয়া হয় সেটা হচ্ছে এক্সএন সিগন্যালটা অ্যাপিরিয়ডিক। তো এক্সএন যদি অ্যাপিরিয়ডিক হয় তাহলে এই ক্যালকুলেশনে এক্সএনের সবগুলো স্যাম্পল নিতে হবে। এই জন্য এক্সএন মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট যতগুলো স্যাম্পল আছে সবগুলো স্যাম্পল এই ক্যালকুলেশনে নিয়ে আসতে হবে। আর এই পাশে যে ইকুয়েশন আছে এখানে ওমেগাটা কন্টিনিউয়াস না, ওমেগাটা ডিসক্রিট, কারণ ইনফাইনাইট সংখ্যক ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের সাথে আমরা সিমিলারিটি বের করতে পারবো না। আমাদেরকে অবশ্যই ওমেগা ইকুয়ালস 0 টু টুয়াইস পাই এই ইন্টারভ্যালের ভিতরে ফাইনাইট সংখ্যক ফ্রিকোয়েন্সি নিতে হবে, এবং সেই ফাইনাইট সংখ্যক ফ্রিকোয়েন্সির সাথে আমরা এক্সএনের সিমিলারিটি বের করব। ধরা যাক 0 থেকে টুয়াইস পাইয়ের ভিতরে আমরা n সংখ্যক অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি নিব এবং সেই n সংখ্যক ফ্রিকোয়েন্সির সাথে xn সিগন্যালের সিমিলারিটি বের করব। তো আমি 0 থেকে টুয়াইস পাইয়ের ভিতরে এভাবে n সংখ্যক পয়েন্ট নিব। পয়েন্টগুলোকে আমি নাম্বারিং করলাম 0 1 2 3 এভাবে k পর্যন্ত। তার মানে এখানে যে k ভ্যালুটা আছে k ইকুয়ালস হচ্ছে 0 টু n-1 পর্যন্ত n সংখ্যক স্যাম্পল এখানে আছে, অথবা n সংখ্যক ফ্রিকোয়েন্সি এখানে আছে। তো এই ক্ষেত্রে এখানে নাম্বারিং করা হচ্ছে জাস্ট 0 1 2 3 এই নাম্বারগুলো দিয়ে। এখন 3 এর সাথে যে ফ্রিকোয়েন্সি 3 পজিশনের যে ফ্রিকোয়েন্সি সেটা আমরা কিভাবে হিসাব করব? যেহেতু আমরা 0 থেকে টুয়াইস পাইয়ের ভিতরে n সংখ্যক পয়েন্ট নিয়েছি, সুতরাং পাশাপাশি দুইটা পয়েন্টের যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেটা হবে টুয়াইস পাই ডিভাইড বাই n। তো আমরা যদি এখানে বলি যে 3 পয়েন্ট এটার সাথে যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সেটা কত, সেই ক্ষেত্রে আমরা এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হবে টুয়াইস পাই বাই n ইন্টু 3, কারণ এটা হচ্ছে টুয়াইস পাই বাই n, এটা টুয়াইস পাই বাই n, এটা টুয়াইস পাই বাই n, তাহলে 3 ইন্টু টুয়াইস পাই বাই n, অথবা ইন জেনারেল আমরা বলতে পারি k ইন্টু টুয়াইস পাই বাই n, যেখানে k এর ভ্যালু হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। তো এটাকেই আমরা এখন ওমেগা লিখতে পারি। তাহলে ওমেগা আর এখন কন্টিনিউয়াস নাই, ওমেগা এখন n সংখ্যক ডিসক্রিট ভ্যালু হয়ে গেছে। তো ওমেগাকে ডিসক্রিট করার পরে আমরা যদি এই ইকুয়েশনে ওমেগার ভ্যালুটা বসিয়ে দিই তাহলে এটা হবে এরকম e⁻j টুয়াইস পাই n কে ডিভাইড বাই n। আর এই ইকুয়েশনের ক্ষেত্রে আরেকটা বিষয় ধরে নেওয়া হয় সেটা হচ্ছে xn সিগন্যালটা পিরিয়ডিক সিগন্যাল। তো পিরিয়ডিক সিগন্যালের যে n এর ভ্যালু সেটা মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট হতে পারে, কিন্তু যেহেতু স্যাম্পলগুলো n সংখ্যক স্যাম্পল পরপর রিপিট হয়, যদি আমরা ধরে নিই এটার পিরিয়ড হচ্ছে n, সেক্ষেত্রে n এর ভ্যালু মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট পর্যন্ত নেওয়ার প্রয়োজন নাই। আমরা n এর ভ্যালু নিব 0 টু n-1, অর্থাৎ n সংখ্যক ভ্যালু আমরা নিব। এই জন্য এখানে ইকুয়েশনে n ইকুয়াল 0 টু n-1। তো প্রথম ইকুয়েশনে আমরা যেটা বলেছি এখানে ওমেগার ভ্যালু 0 থেকে টুয়াইস পাইয়ের ভিতরে যে কোনো ভ্যালু হতে পারে, সেক্ষেত্রে ইনফাইনাইট সংখ্যক ওমেগার জন্য এখানে এই ক্যালকুলেশনটা করতে হবে, যেটা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পসিবল না। সুতরাং ডিজিটাল ডিভাইসে ফোরিয়ার ট্রান্সফর্মের জন্য আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করব না। আর এই ইকুয়েশনের সাথে যে সিগন্যাল xn আছে এটা হচ্ছে ফাইনাইট ডিউরেশন সিগন্যাল, আর এই সিগন্যালের সাথে রিলেটেড ফ্রিকোয়েন্সি সংখ্যাও ফাইনাইট। সুতরাং এই ইকুয়েশনের মাধ্যমে আমরা ডিজিটাল ডিভাইসে ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য ফোরিয়ার ট্রান্সফর্ম করতে পারবো। এবার আমরা এই ইকুয়েশন ব্যবহার করে ডিসক্রিট টাইম সিগন্যালকে টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনের ট্রান্সফরমেশনের জন্য ম্যাথল্যাবে একটা প্রোগ্রাম লিখব। তবে তার আগে এই ইকুয়েশনটাকে আমরা একটু মডিফাই করব। এই ইকুয়েশনটাকে চাইলে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হিসেবে দেখাতে পারি। প্রথমে আমরা এখানে যে কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল আছে এই কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালকে ম্যাট্রিক্স হিসেবে রিপ্রেজেন্ট করব। এই কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালকে আমরা এভাবেও লিখতে পারি, রিপ্রেজেন্টেশনের সুবিধার জন্য এটাকে এভাবে লেখা হয়, এটাকে বলা হয় টোটাল ফ্যাক্টর। তো এই কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালে এখানে n আর k দুইটা ভেরিয়েবল, সুতরাং এটাকে একটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স হিসেবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমরা যদি ধরে নিই n হচ্ছে 0 টু n-1 পর্যন্ত ভ্যারি করে, এখানে অবশ্যই বলে দেওয়া আছে n হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত ভ্যারি করে। আবার আমরা দেখেছি k হচ্ছে 0 টু n-1 পর্যন্ত ভ্যারি করে। তো এইদিকে যদি আমরা k ভ্যারি করি k ইকুয়ালস 0 টু n-1, তো এভাবে যদি আমরা লিখি k ইকুয়ালস 0 এর জন্য এই ফ্যাক্টরটাকে আমরা এভাবে লিখতে পারি wn k যেহেতু 0 সেক্ষেত্রে এখানে n এর ভ্যালু 0 হোক অথবা 1 হোক, উপরের যে রোটা আছে সবসময় এটা 0 থাকবে। সেকেন্ড রোতে k হচ্ছে 1, তো সেক্ষেত্রে এটা হচ্ছে wn n যেহেতু k 1, তো n এর ভ্যালু 0 থেকে যখন n-1 পর্যন্ত ভ্যারি করবে এখানে
এই ভ্যালুগুলো wn0 wn1 এভাবে wn(n-1) পর্যন্ত ভ্যারি করবে। আবার k এর ভ্যালু যখন 2 হবে এটা হবে wn2n, k এর ভ্যালু যেহেতু 2, তো এখন n এর ভ্যালু যদি 0 থেকে n-1 পর্যন্ত ভ্যারি করে এটা wn0 to wn into 2n-1 পর্যন্ত ভ্যারি করবে। এই যে এখানে 0 থেকে 2n-1 পর্যন্ত ভ্যারি করছে। এভাবে ফাইনালি k এর ভ্যালু যদি n-1 হয় তখন এই এক্সপ্রেশনটা হবে wn n into n-1, যেহেতু k এর ভ্যালু n-1, সেক্ষেত্রে n এর ভ্যালু যখন 0 to n-1 পর্যন্ত ভ্যারি করবে এটা 0 to wn n-1 n-1 এই পর্যন্ত ভ্যারি করবে। তো সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই সিগন্যালকে যে এই ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করছি সেটা মানে হচ্ছে আমরা আসলে এই ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করছি। এটাকে বলা হয় ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। তাহলে এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের সাথে আমরা এখানে সিগন্যালটাকেও যদি ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করি, সিগন্যালের স্যাম্পল হবে n সংখ্যক 0 থেকে n-1, সেই ক্ষেত্রে এই দুইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে আমরা আরেকটা ভেক্টর পাবো অথবা আরেকটা ম্যাট্রিক্স পাবো। সেই ম্যাট্রিক্সে আমাদের x এর ভ্যালুগুলো থাকবে x 0 থেকে x n-1 পর্যন্ত। তো ম্যাথল্যাবে যখন আমরা প্রোগ্রাম লিখব তখন আমরা এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা ইউজ করব ক্যালকুলেশনের জন্য। আমরা প্রথমে এই ম্যাট্রিক্সটা ডেভেলপ করব, এরপরে এই ম্যাট্রিক্সের সাথে আমরা সিগন্যালকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব, তখন আমরা ফোরিয়ার কোএফিশিয়েন্টগুলো পেয়ে যাব। এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো আছে এগুলো সম্পর্কে আমাদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা এসেছে মূলত কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল থেকে, আর কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালের মধ্যে আমরা জানি সাইন এবং কোসাইন ফাংশন আছে। সুতরাং এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো আসলে এক একটা ফ্রিকোয়েন্সি ইন্ডিকেট করে। প্রথম রোর মধ্যে অবশ্য কোনো ফ্রিকোয়েন্সি নাই, এটা হচ্ছে ডিসি। সিগন্যালের মধ্যে যে ডিসি কম্পোনেন্ট আছে সেটা আমরা এই x0 থেকে পাবো। ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের পরের যে রোগুলো আছে সেগুলো এক একটা ফ্রিকোয়েন্সি মিন করে, এবং এখানে ফ্রিকোয়েন্সি 0 থেকে বাড়তে বাড়তে সর্বশেষ যে রো আছে সেই রোর ফ্রিকোয়েন্সি হচ্ছে fs। তো এখানে যেহেতু n সংখ্যক রো আছে, পাশাপাশি রোতে ফ্রিকোয়েন্সির পার্থক্য হচ্ছে fs/n। সেই ক্ষেত্রে এখানে যে রোগুলো আছে আমরা যদি বলি কে তম রো এর ফ্রিকোয়েন্সি কত, আমরা এইভাবে বের করতে পারি fs/n into k। এখন আমরা ম্যাথল্যাবে ডিসক্রিট ফোরিয়ার ট্রান্সফর্ম করার জন্য একটা প্রোগ্রাম লিখব। তো প্রোগ্রামের এই অংশটুকু হচ্ছে সিগন্যাল ডিফাইন করার জন্য। এখানে টি হচ্ছে স্যাম্পলিং ইন্টারভেল, স্মল টি হচ্ছে টাইম ভেক্টর 0 থেকে টি ইন্টারভেলে 1 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ সিগন্যালের ডিউরেশন হচ্ছে 1 সেকেন্ড। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে fs = 1/t, আর x হচ্ছে সিগন্যাল। এখানে শুধুমাত্র 50 হার্টজের একটা সাইন ওয়েভ আছে। তো এটাই হচ্ছে আমাদের টাইম ডোমেন সিগন্যাল। এই টাইম ডোমেন সিগন্যালটাকে আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে ট্রান্সফর্ম করব। আর প্রোগ্রামের এই অংশটা হচ্ছে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ফরমেশনের জন্য। ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা আমরা এই ফ্যাক্টর থেকে ক্যালকুলেশন করি। এই ফ্যাক্টরের মধ্যে nকে ছাড়া বাকি যে টার্মগুলো আছে সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট। সেক্ষেত্রে আমরা এটাকে যদি ধরে নিই, এই এক্সপ্রেশনটাকে লিখতে পারি আমরা e⁴n কে। আর এটার মাধ্যমে আমরা যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স তৈরি করব সেটার ডাইমেনশন হচ্ছে n × n, যেখানে n হচ্ছে লেন্থ অফ দ্য সিগন্যাল, অর্থাৎ x এর লেন্থ। এই জন্য আমরা এখানে ডিফাইন করে দিয়েছি লেন্থ x = n। এবার আমি এখানে যেটাকে ধরে নিয়েছি সেটা এখানে ডিফাইন করছি, = exponential twice pi/n। এরপর ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ফরমেশনের জন্য আমি এখানে দুটো ফর লুপ দিয়েছি, k = 1 to n, n সংখ্যক রো থাকবে এখানে, আর n = 1 to n, n সংখ্যক কলাম থাকবে এখানে। আর ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো আছে সেগুলো এই ফর্মুলার মাধ্যমে ডেভেলপ করবে e⁻n-1 × k-1। তো এই অংশটা আমরা এই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স থেকে লিখেছি, কারণ ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সের যে জেনারেল এক্সপ্রেশন সেটা ছিল এটা wn⁴n-1 × n-1, অর্থাৎ এটার উপরে যে পাওয়ারটা আছে এটা 0 থেকে n-1 পর্যন্ত চেঞ্জ হবে, এটাও 0 থেকে n-1 পর্যন্ত চেঞ্জ হবে। তো এখানেও সেটা হচ্ছে যখন k এর ভ্যালু 1 হবে তখন এটা হবে 0, আর k এর ভ্যালু যখন n হবে তখন এটা হবে n-1। তাহলে এখানে এই ভ্যালুটা 0 থেকে n-1 এর ভিতরে চেঞ্জ হচ্ছে, আর এটাও সেম, n এর ভ্যালু যখন 1 এটা হবে 0, আর n এর ভ্যালু যখন n তখন এটা n-1। তো এই ফর লুপের যে ইনস্ট্রাকশনগুলো আছে এগুলো যখন এক্সিকিউট হবে তখন আমরা একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স পেয়ে যাব, এবং সেটার ডাইমেনশন হবে n × n, আর n হচ্ছে এখানে লেন্থ অফ x।
এরপর আমরা ডিএফটি করব। তো ডিএফটি করা খুবই সহজ, যেহেতু আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আমরা পেয়ে গেছি। এখন এক্স এর সাথে জাস্ট এটার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলেই আমরা ডিএফটির ভ্যালুগুলো পেয়ে যাব। প্রোগ্রামের বাকি অংশটা হচ্ছে প্লট করার জন্য আমরা এই সিগন্যালের টাইম ডোমেন প্লট দেখব এবং ফ্রিকোয়েন্সি ডোমেন প্লট দেখব। তো এখানে প্লট এরিয়াটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে আমরা দেখাচ্ছি টাইম ডোমেন সিগন্যাল এবং প্লটের সেকেন্ড অংশে আমরা দেখাচ্ছি এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি ডোমেন প্লট। তো এখানে আমরা এটাও লিখতে পারতাম প্লট 0 to n-1, এখানে এটা হচ্ছে কে এর ভ্যালু 0 to n-1। এইভাবে যদি আমরা লিখি সেক্ষেত্রে এক্স অ্যাক্সিসের দিকে শুধুমাত্র এই কের ভ্যালুগুলো দেখাবে। এটা আমরা অলরেডি জানি, কের ভ্যালুটা আসলে ফ্রিকোয়েন্সি ইন্ডিকেট করে না। কের ভ্যালুটা হচ্ছে আমরা 0 থেকে টয়েস পাইয়ের ভিতরে যে ফ্রিকোয়েন্সি পজিশনগুলো নিয়েছি সেই পজিশন ইন্ডিকেট করে। এই যে আমরা যদি এক্স অ্যাক্সিসের দিকে কে লিখি, কে হবে 0 থেকে n-1 পর্যন্ত, সেটা মিন করে আমরা এখানে 0 থেকে টয়েস পাইয়ের ভিতরে যে ফ্রিকোয়েন্সিগুলো নিয়েছি সেই ফ্রিকোয়েন্সির পজিশন ইন্ডিকেট করে 0 থেকে n-1 পর্যন্ত। এখন আমরা যদি চাই এক্স অ্যাক্সিসের দিকে এই ফ্রিকোয়েন্সি পজিশন না দেখিয়ে সরাসরি ফ্রিকোয়েন্সি দেখাবে, তখন আমরা যে ফর্মুলাটা একটু আগে দেখেছিলাম আগের স্লাইডে, এখানে যেটা দেখেছিলাম, এই ইকুয়েশনের মাধ্যমে আমরা ফ্রিকোয়েন্সি পজিশনটাকে ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে নিব। সেক্ষেত্রে আমরা যেটা করতে হবে, কে এর সাথে fs ডিভাইড বাই n মাল্টিপ্লাই করতে হবে। তো এই জন্য আমরা এখানে যে কমান্ডটা ইউজ করেছি, এখানে এটা হচ্ছে কে এর ভ্যালু, কে এর সাথে fs ডিভাইড বাই n মাল্টিপ্লাই করেছি। সুতরাং এক্স অ্যাক্সিসের দিকে এখানে দেখাবে ফ্রিকোয়েন্সি আর ওয়াই অ্যাক্সিসের দিকে দেখাবে ডিএফটির অ্যামপ্লিটিউড অর্থাৎ সিমিলারিটি কোএফিসিয়েন্ট। তো এতক্ষণ যে প্রোগ্রাম নিয়ে আমি আলোচনা করলাম সেই প্রোগ্রামটা আমি এখন ম্যাথল্যাবে লিখেছি। তো প্রোগ্রামটা আমি রান করছি। এখানে যে গ্রাফটা এসেছে, এখানে সিগন্যালের টাইম ডোমেন প্লট দেখাচ্ছে, আবার ফ্রিকোয়েন্সি ডোমেন প্লটও দেখাচ্ছে। ফ্রিকোয়েন্সি ডোমেন প্লটে আমরা দেখতে পাচ্ছি 40 থেকে 60 অর্থাৎ 50 হার্টজে এখানে একটা ফ্রিকোয়েন্সি আছে। আমরা যে সিগন্যালটা ডিফাইন করেছিলাম সেটার ফ্রিকোয়েন্সি ছিল 50 হার্টজ। সুতরাং আমরা বলতে পারি ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে আমরা টাইম ডোমেন সিগন্যালের যে ফ্রিকোয়েন্সি সেটা আইডেন্টিফাই করতে পেরেছি। কিন্তু এখানে আবার আরও একটা ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে 150। এই 150 হার্জের কোনো ফ্রিকোয়েন্সি কিন্তু আমাদের টাইম ডোমেন সিগন্যালে ছিল না। যে আমরা যদি এখানে দেখি, এখানে শুধু 50 হার্জের একটা ফ্রিকোয়েন্সি আছে। আমি টাইম ডোমেন সিগন্যালটাকে একটু চেঞ্জ করে আবার প্রোগ্রামটা রান করছি। এখন টাইম ডোমেন সিগন্যালের দুইটা ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে 50 হার্জ আর একটা হচ্ছে 25 হার্জ। এবার আমি রান করছি। তো রান করার পরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের টাইম ডোমেন সিগন্যাল, আর এখানে দুইটা ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে, 25 হার্জের একটা ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে, 50 হার্জের একটা ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে। তার সাথে সাথে আমরা আগে যেভাবে দেখেছিলাম এখানে 150 হার্জের একটা ফ্রিকোয়েন্সি আছে, আবার 175 হার্জে আরেকটা ফ্রিকোয়েন্সি আছে। তো আমরা যদি ভালোভাবে খেয়াল করি আমরা বুঝবো এই দুইটা হচ্ছে আসলে এই দুইটা ফ্রিকোয়েন্সির রিফ্লেকশন। এখন এখানে কেন রিফ্লেকশনটা আসলো সেটা আমরা একটু ব্যাখ্যা করব। ডিএফটিতে 0 থেকে টয়েস পাইয়ের ভিতরে টোটাল n সংখ্যক ফ্রিকোয়েন্সি নেওয়া হয়। তো এই ক্ষেত্রে রিয়েল অ্যাক্সিসের উপরে যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সিগুলো আছে আর রিয়েল অ্যাক্সিসের নিচে যে ফ্রিকোয়েন্সিগুলো আছে এগুলোর ভ্যালু আসলে ইকুয়াল, কিন্তু ফেজ হচ্ছে অপোজিট। আমরা যদি এখানে 1 পজিশনের যে ফ্রিকোয়েন্সি আর কে পজিশনের যে ফ্রিকোয়েন্সি এটা দেখি, আমরা দেখব দুইটা ফ্রিকোয়েন্সি ইকুয়াল কিন্তু ফেজ হচ্ছে অপোজিট। তো সেটা আমরা প্রমাণ করতে পারি। ধরা যাক এটার যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে ওমেগা। তো এটা যদি ওমেগা হয়ে থাকে, এখান থেকে এটার যে ডিসপ্লেসমেন্ট এটা হবে টয়েস পাই মাইনাস ওমেগা। কারণ এটা যদি ওমেগা হয় এটাও সেম অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এটা ওমেগা হবে, সেক্ষেত্রে এটা হবে টয়েস পাই মাইনাস ওমেগা, আর এটা হচ্ছে ওমেগা। তো এটার সাথে রিলেটেড যে ফ্রিকোয়েন্সি সেটা আমরা লিখতে পারি কস ওমেগা এন মাইনাস জে সাইন ওমেগা এন। আর এখানে আমরা লিখতে পারি, যেহেতু এটার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হচ্ছে টয়েস পাই মাইনাস ওমেগা, আমরা লিখতে পারি কস টয়েস পাই মাইনাস ওমেগা এন মাইনাস জে সাইন টয়েস পাই মাইনাস ওমেগা এন। তো কস টয়েস পাই এন মাইনাস ওমেগা এন এটাকে আমরা লিখতে পারি কস ওমেগা এন, আর মাইনাস জে সাইন টয়েস পাই এন মাইনাস ওমেগা এন এটাকে আমরা লিখতে পারি, একটা মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস জে সাইন ওমেগা এন। তো আমরা যদি দেখি এই দুইটা ফ্রিকোয়েন্সি আসলে ইকুয়াল, এটার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, এটার ওমেগা, শুধুমাত্র ফেজ হচ্ছে অপোজিট। সেক্ষেত্রে আমরা বলতে পারি এই ফ্রিকোয়েন্সির সাথে কোরিলেশন করে আমরা যে কোএফিসিয়েন্ট পাবো আর এই ফ্রিকোয়েন্সির সাথে কোরিলেশন করে আমরা যে কোএফিসিয়েন্ট পাবো সেই দুইটা সেম। অর্থাৎ আমরা 1 পজিশনে যদি কোনো ফ্রিকোয়েন্সি পাই সেক্ষেত্রে n-1 পজিশনেও সেই ফ্রিকোয়েন্সিটা দেখাবে। একইভাবে 2 পজিশনে যে ম্যাগনিটিউডটা দেখাবে সেটা দেখাবে n-2 পজিশনে।
তার মানে হচ্ছে এখানে ফার্স্ট হাফে যে কোএফিসিয়েন্টগুলো দেখাবে সেকেন্ড হাফে জাস্ট তার রিফ্লেকশনটা দেখাবে। এই জন্য ডিএফটিতে আমরা ফার্স্ট হাফে যে কোএফিসিয়েন্টগুলো পাই সেগুলাই আমরা ইউজ করি। সেকেন্ড হাফ যেহেতু জাস্ট এটা রিফ্লেকশন, সেক্ষেত্রে সেকেন্ড হাফকে আমরা অ্যাভয়েড করতে পারি। এখন আমরা যদি এই প্রোগ্রামে শুধুমাত্র ফার্স্ট হাফের যে কোএফিসিয়েন্টগুলো আছে সেগুলো দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে মডিফাই করে নিতে পারি। আমি এখানে 0 থেকে n-1 সবগুলো পয়েন্ট নিব না, 0 থেকে n/2 -1 এতগুলো পয়েন্ট আমি নিচ্ছি। আর এখানেও সবগুলো পয়েন্ট আমি নিব না, ডিএফটির 1 থেকে n/2 পর্যন্ত নিচ্ছি। যেহেতু এখানে ইন্ডেক্সিংটা 0 থেকে শুরু হচ্ছে সেজন্য n/2 -1 নিয়েছি, আর এখানে ইন্ডেক্সিং হচ্ছে 1 থেকে শুরু, এই জন্য 1 থেকে n/2 পর্যন্ত। তাহলে এইটা আর এইটার সাইজ ইকুয়াল হবে। এখন আমি এটাকে রান করছি। এই যে আমরা দেখতে পাচ্ছি এখন রিফ্লেকশনটা দেখাচ্ছে না। আমরা যদি এখানে টাইম ডোমেন সিগন্যালকে চেঞ্জ করে দিই, তো এবার আবার রান করছি। এই যে এখন দুইটা ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে, একটা হচ্ছে 20 হার্জ আর একটা হচ্ছে 56 হার্জ। আর আমাদের টাইম ডোমেন সিগন্যালও দুইটা ফ্রিকোয়েন্সি 20 হার্জ আর একটা হচ্ছে 56 হার্জ। এভাবে ডিএফটির মাধ্যমে আমরা যে কোনো টাইম ডোমেন সিগন্যালকে ফ্রিকোয়েন্সি ডোমেনে রিপ্রেজেন্ট করতে পারি। এবার আমরা ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম অর্থাৎ এফএফটি নিয়ে আলোচনা করব। এফএফটি ফ্রিকোয়েন্সি ডোমেন অ্যানালাইসিসের জন্য আলাদা কোনো মেথড না। এফএফটির মাধ্যমে আমরা কম্পিউটেশনালি ফাস্ট এবং এফিশিয়েন্ট ওয়েতে ডিএফটি কোএফিসিয়েন্ট ক্যালকুলেশন করতে পারি। ডিএফটিতে এই কোএফিসিয়েন্টগুলো ক্যালকুলেশনের জন্য এই ম্যাট্রিক্সের রোয়ের সাথে এই ম্যাট্রিক্সের কলামগুলো মাল্টিপ্লাই করতে হয়। সেক্ষেত্রে এক একটা কোএফিসিয়েন্ট ক্যালকুলেশনের জন্য n টাইমস মাল্টিপ্লিকেশন করতে হয়, কারণ এখানে n সংখ্যক এলিমেন্ট আছে আর এটার কলামে n সংখ্যক এলিমেন্ট আছে। সেক্ষেত্রে n টাইমস মাল্টিপ্লিকেশন করতে হয় একটা রোয়ের জন্য অথবা একটা কোএফিসিয়েন্ট ক্যালকুলেশনের জন্য। আর আমরা যদি বলি n সংখ্যক কোএফিসিয়েন্ট ক্যালকুলেশন করবে, সেক্ষেত্রে n × n সংখ্যক মাল্টিপ্লিকেশন করতে হবে। আবার মাল্টিপ্লিকেশন করার পরে এখানে সবগুলো টার্মকে অ্যাড করতে হয়। তো এডিশন যদি আমরা বলি, এক একটা কোএফিসিয়েন্টের জন্য n-1 সংখ্যক এডিশন করতে হয়। আর যেহেতু কোএফিসিয়েন্ট সংখ্যা হচ্ছে n সংখ্যক, সেক্ষেত্রে আমরা বলতে পারি টোটাল এডিশন করতে হয় n-1 × n সংখ্যক। আর ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে আমরা সেম ক্যালকুলেশন আরও কম সংখ্যক কম্পিটিশনের মাধ্যমে করতে পারি। আমরা এখানে যে টেবলটা দেখতে পাচ্ছি সেখানে ডিরেক্ট ডিএফটি অর্থাৎ এখানে যে লিনিয়ার ট্রান্সফরমেশন ইকুয়েশনটা আছে এর মাধ্যমে যদি আমরা ক্যালকুলেশন করি, তখন আমাদের n² মাল্টিপ্লিকেশন n × n-1 সংখ্যক এডিশন করতে হয়। কিন্তু এফএফটির মাধ্যমে যখন আমরা সেম ক্যালকুলেশন করব, তখন আমাদের n/2 log 2n মাল্টিপ্লিকেশন লাগে, n × log 2n এডিশন লাগে। এই সংখ্যাটা অবশ্যই এই সংখ্যা থেকে অনেক ছোট হবে। যেহেতু এখানে নাম্বার অফ কম্পিটিশন কমে গেছে, তাহলে এই প্রসেসটা অবশ্যই ডিরেক্ট মেথড থেকে অনেক ফাস্টার হবে। এফএফটি ডিরেক্ট ডিএফটি থেকে কতটুকু ফাস্টার হবে সেটা আমরা এই টেবলটা অ্যানালাইসিস করলেই বুঝতে পারি। n এর ভ্যালু যখন 4, তখন ডিরেক্ট কম্পিটিশনে মাল্টিপ্লিকেশনের সংখ্যা হচ্ছে 16, আর এফএফটি অ্যালগরিদমে মাল্টিপ্লিকেশনের সংখ্যা হচ্ছে 4। তাহলে স্পিড ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর হচ্ছে 4। n এর ভ্যালু যখন 64, ডিরেক্ট মেথডে মাল্টিপ্লিকেশনের সংখ্যা হচ্ছে 4096, আর এফএফটি অ্যালগরিদমে হচ্ছে 192। এখানে স্পিড ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর হচ্ছে 21.3। n এর ভ্যালু যখন 1024, ডিরেক্ট কম্পিটিশন মেথডে মাল্টিপ্লিকেশন সংখ্যা হচ্ছে এটা, আর এফএফটি অ্যালগরিদমে কম্পিটিশনের সংখ্যা হচ্ছে এটা। তো আমরা দেখতে পাচ্ছি স্পিড ইমপ্রুভমেন্ট ফ্যাক্টর হচ্ছে 204.8। সুতরাং আমরা দেখতে পাচ্ছি n এর ভ্যালু যত বেড়ে যাচ্ছে স্পিড ইমপ্রুভমেন্ট ফ্যাক্টরও তত বেড়ে যাচ্ছে, কারণ এখানে নাম্বার অফ কম্পিটিশনের সাথে n এর যে রিলেশন সেটা কিন্তু লিনিয়ার না, লগারিদমিক। সুতরাং n এর ভ্যালু যত বড় হবে এফএফটি অ্যালগরিদম ডিরেক্ট মেথড থেকে ততই কম্পিটিশনালি এফিশিয়েন্ট হবে। এবার আমি ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্মের মাধ্যমে একটা সিগন্যালকে টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে ট্রান্সফর্মের জন্য ম্যাথল্যাবে একটা প্রোগ্রাম লিখব। এক্ষেত্রে এফএফটি ফাংশনটা আমরা নিজেরা ডেভেলপ করব না, ম্যাথল্যাবে এফএফটির জন্য যে ইনবিল্ট ফাংশন আছে সেটা আমরা ব্যবহার করব। ফার্স্ট ফুরিয়ার ট্রান্সফর্ম করার জন্য ম্যাথল্যাবে যে ইনবিল্ট ফাংশন আছে সেটার নাম হচ্ছে এফএফটি। এই ফাংশনে দুইটা প্যারামিটার দিতে হয়, একটা হচ্ছে যে সিগন্যালকে আমরা এফএফটি করব সেই সিগন্যালের অ্যামপ্লিটিউড ভেক্টর, আরেকটা হচ্ছে আমরা কত পয়েন্ট এফএফটি করব। ডিএফটি করার সময় আমরা দেখেছি n এর ভ্যালুটা আসলে সিগন্যালের লেন্থ ইন্ডিকেট করে। এফএফটির ক্ষেত্রে n এর ভ্যালুটা 2 টু দি পাওয়ার a এই ফরম্যাটে থাকতে হবে, অর্থাৎ n এর ভ্যালুটা
4, 8, 16, 32, 128 এই ধরনের ভ্যালু হইতে হবে। কিন্তু আমাদের যে টাইম ডোমেন সিগন্যাল, সেই টাইম ডোমেন সিগন্যালের লেন্থ এই ধরনের সংখ্যা নাও হইতে পারে। সেক্ষেত্রে টাইম ডোমেন সিগন্যালের সাথে জিরো প্যাডিং করে এটার লেন্থকে 2 এই ধরনের সংখ্যায় নিয়ে যেতে হবে। তবে জিরো প্যাডিং করার জন্য আমাদেরকে কোনো ইনস্ট্রাকশন লেখা লাগবে না। আমরা সিগন্যালের লেন্থকে যদি 2 হিসেবে এক্সপ্রেস করে দিতে পারি, সেক্ষেত্রে FFT ফাংশনই জিরো প্যাডিং করে সিগন্যালের স্যাম্পল সংখ্যা n করে ফেলবে। ধরা যাক আমাদের টাইম ডোমেন সিগন্যালের স্যাম্পল সংখ্যা হচ্ছে 750। 750 এটা 2 এই ধরনের সংখ্যা না। 750-র আগে 2 এই সংখ্যাটা হচ্ছে 512, আর 750-র পরে 2 এই সংখ্যাটা হচ্ছে 1024। সুতরাং এই ক্ষেত্রে 750-কে 1024 এই সংখ্যায় কনভার্ট করে নিতে হবে। একইভাবে কোনো একটা টাইম ডোমেন সিগন্যালের লেন্থ যদি হয় 312, সেক্ষেত্রে এটাও 2 এই হিসেবে এক্সপ্রেস করা যাবে না। এটার পরবর্তী 2 এই সংখ্যা হচ্ছে 512, সুতরাং এটাকে 512-এ কনভার্ট করে নিতে হবে। অথবা কোনো একটা সিগন্যালের লেন্থ যদি হয় 1200, সেক্ষেত্রে এটাও 2 এই হিসেবে এক্সপ্রেস করা যাবে না। এটার পরবর্তী 2 এই সংখ্যা হচ্ছে 2048, সুতরাং এটাকে 2048-এ কনভার্ট করে নিতে হবে। তো এই কাজটা করার জন্য ম্যাথল্যাবে একটা ফাংশন আছে, নেক্সট পাওয়ার 2। আমি যদি এখানে 2 নেক্সট পাওয়ার 2 লিখি আর এই ফাংশনের মধ্যে 750 দিই, এটা 750-র পরবর্তী 2 এই ধরনের সংখ্যায় কনভার্ট করে নিবে, সেটা হবে 1024। আমি যদি এখানে 312 দিই, এটার পরবর্তী 2 হচ্ছে 512-এ কনভার্ট করে নিল। এখানে যদি 1200 দিই, এটার পরবর্তী 2 এই সংখ্যাটা হচ্ছে 2048-এ কনভার্ট করে ফেললো। তো আমরা এখানে সিগন্যালের যে লেন্থ সেটা এখানে দিয়ে দিব, দেওয়ার পরে ওই লেন্থটাকে পরবর্তী 2 এই সংখ্যায় কনভার্ট করে নেবেন। আমি এখন ম্যাথল্যাবে FFT করার জন্য যে প্রোগ্রাম লিখেছি সেই প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। প্রথমে একটা স্যাম্পলিং রেট আমরা ডিফাইন করলাম, ওই স্যাম্পলিং রেট থেকে আমরা এখানে স্যাম্পলিং ইন্টারভ্যাল ক্যালকুলেট করলাম, একটা টাইম ভেক্টর ডিফাইন করলাম। আর আমরা যে টাইম ডোমেন সিগন্যালটা জেনারেট করছি সেই সিগন্যালে 3টে ফ্রিকোয়েন্সি আছে, 9 হার্জ, 39 হার্জ, 25 হার্জ। এই 3টে সিগন্যালকে অ্যাড করে আমরা একটা টাইম ডোমেন সিগন্যাল জেনারেট করছি। গ্রিন কালারের যে ইনস্ট্রাকশনগুলো আছে এগুলো হচ্ছে সিগন্যালকে প্লট করার জন্য, টাইম ডোমেন সিগন্যাল এবং ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যাল প্লট করার জন্য। এখানে প্লট এরিয়াকে টোটাল 9 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে 331, এটা হচ্ছে 332, এটা হচ্ছে 333। 331-এ প্রথম সিগন্যালটা Y1 শো করা হচ্ছে, 332-তে Y2 শো করা হচ্ছে, 333-তে Y3 শো করা হচ্ছে। আর 4, 5, 6 এই তিনটাকে মার্জ করে এখানে Y-কে দেখানো হচ্ছে। এই Y-টাই হচ্ছে আমাদের টাইম ডোমেন সিগন্যাল, কারণ Y হচ্ছে Y1, Y2, Y3 সামেশন। প্রোগ্রামের এই অংশটুকু হচ্ছে FFT করার জন্য। প্রথমে আমরা টাইম ডোমেন সিগন্যালের লেন্থ হিসাব করলাম এবং সেটা NY ভেরিয়েবলে রাখলাম। এখন NY সংখ্যাটা 2 এই হিসাবে নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা এই ফাংশনটা ব্যবহার করে এটাকে 2 এই হিসাবে এক্সপ্রেস করব। এরপর FFT ফাংশনকে কল করে সিগন্যালটা দিয়ে দিব এবং নাম্বার অফ পয়েন্ট দিয়ে দিব। তো এই ফাংশনটা ডিসক্রিট ফোরিয়ার ট্রান্সফর্মের যে কোএফিসিয়েন্টগুলো সেগুলো ক্যালকুলেট করে Y FFT ভেরিয়েবলে রাখবে। এখন আমরা যেটা জানি, ডিসক্রিট ফোরিয়ার ট্রান্সফর্মের যে কোএফিসিয়েন্ট সেগুলো হচ্ছে সিমেট্রিক্যাল, অর্থাৎ প্রথম অর্ধেক ফ্রিকোয়েন্সির জন্য যে কোএফিসিয়েন্টগুলো পাওয়া যায় পরের অর্ধেক ফ্রিকোয়েন্সির জন্য এটা রিফ্লেকশন পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা Y FFT সবগুলো ভ্যালু নিব না, আমরা এখানে 1 থেকে n/2 পর্যন্ত নিচ্ছি এবং সেটা Y FFT 2 ভেরিয়েবলে রাখছি। এরপরে ফ্রিকোয়েন্সি পজিশনগুলোকে আমরা fs/n দিয়ে মাল্টিপ্লাই করে সেগুলোকে ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করে নিচ্ছি। এই বিষয়গুলো অলরেডি আমি DFT করার সময় ব্যাখ্যা করেছি, সুতরাং এগুলো নিয়ে আমি আর বিস্তারিত বলবো না। এরপর আমরা 7, 8, 9 এই তিনটা প্লটকে মার্জ করে নিয়েছি। আর এই প্লটে আমরা ফ্রিকোয়েন্সির অ্যাসপেক্টে DFT কোএফিসিয়েন্টের অ্যামপ্লিটিউড দেখছি। তবে এখানে অ্যামপ্লিটিউডটাকে আমরা নর্মালাইজ করে নিয়েছি। অ্যামপ্লিটিউডের ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে ভাগ করছি, ভাগ করলে এটা নর্মালাইজ হয়ে যাবে, অর্থাৎ কোএফিসিয়েন্টের ভ্যালুগুলো 0 থেকে 1-এর ভিতরেই থাকবে। আমি এতক্ষণ ধরে যে প্রোগ্রাম নিয়ে আলোচনা করেছি সেই প্রোগ্রামটা আমি এখন রান করে দেখাবো। আমাদের এখানে যে টাইম ডোমেন সিগন্যাল ছিল সেই সিগন্যালের 3টে ফ্রিকোয়েন্সি ছিল 9, 39, 25। তো এই প্রোগ্রামের মাধ্যমে যেহেতু আমরা সিগন্যালটাকে ফ্রিকোয়েন্সি ডোমেনে রিপ্রেজেন্ট করব,
সুতরাং ফ্রিকোয়েন্সি ডোমেনে এই তিনটে ফ্রিকোয়েন্সি দেখানোর কথা। তো আমি এটাকে রান করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে তিনটা সাইন ওয়েভ দেখাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের টাইম ডোমেন সিগন্যাল, যেটা ছিল এই তিনটা সাইন ওয়েভের সামেশন। আর এখানে ফ্রিকোয়েন্সি ডোমেন সিগন্যাল দেখাচ্ছে। তো এখানে তিনটে ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে। আমরা যদি এটাকে জুম করে দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি এই সিগন্যালের 9, 25, 39 এই তিনটে ফ্রিকোয়েন্সি আছে। আমি যদি টাইম ডোমেনের যে ফ্রিকোয়েন্সি এগুলো যদি চেঞ্জ করে দিই, সাপোজ আমি দিলাম 30, 50, 75, আবার যদি রান করি, এই যে এখানে টাইম ডোমেন সিগন্যালটা দেখাচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি এখানেও তিনটে ফ্রিকোয়েন্সি এসেছে। আমি এটাকে জুম করে দেখছি, এই যে 30, 50 এবং 75 এই তিনটে ফ্রিকোয়েন্সি এখানে দেখাচ্ছে। তো এইভাবে এফএফটির মাধ্যমে আমরা যে কোনো টাইম ডোমেন সিগন্যালে কী কী ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে সেটা বের করে নিতে পারি।